হাই গাইজ, আজ আমরা আপনাদেরকে নতুন একটা জায়গা নিয়ে এসেছি। বিষ্ণুপুরের মল্ল রাজাদের ইতিহাস জানাতে আজ আমরা বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর আদিতে বনবিষ্ণুপুর নামে খ্যাত ছিল। এই বনবিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী। রাজ্যটি আজকের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ এর কিছু অংশ এবং বিহারের ছোটনাগপুর অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যারা রাজত্ব করে গেছেন তারাই মল্লরাজ নামে খ্যাত। মল্ল অর্থাৎ কুস্তি। মল্ল কথাটির অর্থ বাহুযুদ্ধে নিপুণ এমন এক ব্যক্তি। কিংবদন্তি এই যে খ্রিস্টীয় সপ্তম শতকের শেষের দিকে বৃন্দাবনের নিকটবর্তী জয়নগর রাজ্যের রাজ্যচ্যুত রাজা সস্ত্রীক তীর্থ দর্শনের উদ্দেশ্যে পুরীধামের দিকে যাত্রা করেন। পথে কোতলপুরের কাছাকাছি লাউ গ্রামে রাজার সন্তান সম্ভবা স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন। এই অবস্থায় রাজা তার স্ত্রী সদ্যজাত শিশুকে মনোহর পঞ্চানন নামে এক ব্রাহ্মণের কাছে গচ্ছিত রেখে একাই তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেন। এই শিশুপুত্রটি গরিব ব্রাহ্মণের বাড়িতে বড় হতে থাকে, গরু চড়াতে থাকে এবং তারপরে যখন একটু বড় হয় তখন অস্ত্রবিদ্যা ও শাস্ত্রচর্চা ব্যবস্থা করলেন। মাত্র 15 বছরের বয়সেই সেই বালক এক দক্ষ মল্লবীর হয়ে উঠল। স্থানীয় রাজা তাকে মল্ল উপাধিতে ভূষিত করলেন। পাথরের রথ বিষ্ণুপুরে রাজারা করে গেছিলেন রথযাত্রা, ওই জন্য আমাদের স্টোন চ্যারিয়েট পাথরের রথকে দেখানো হয়েছে। এই রথে চড়ত রাধা এবং কৃষ্ণ, ওই জন্যই বিষ্ণুপুরের রথযাত্রাও কিন্তু খুব ফেমাস। ছোট পাথর দরজা। সম্ভবত মল্লরাজ বীর সিং সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই প্রবেশপথটি নির্মাণ করেন। এর ডান দিকে মূর্চার পাহাড়ের মহাঅষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হতো। এই কামানের শব্দে মৃন্ময়ী মাতার মন্দিরে ও অন্যান্য দুর্গামণ্ডপে বলিদান হতো। এই তোপধ্বনির সময় প্রচুর লোকের সমাগম হতো, তার মধ্যে দিয়ে পুজোর আড়ম্বর তৈরি হয়ে যেত। বড় পাথর দরজা। মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা বলে পরিচিত। তোরণ মধ্যস্থ প্রবেশ পথের দুই দিকে সৈন্য সমাহারে উপযোগী ছিল এই দ্বিতল দালানে। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলোতে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত আজও সেটি বিদ্যমান রয়েছে। সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীর সিং তৈরি করেছিলেন এটি। এটাই ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ।
রাধা লাল জিউ মন্দির। মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত। ধারে সুন্দর ইটের নহবতখানা আছে। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতির এবং বিষ্ণুপুরের অন্য এক রত্ন মন্দিরের তুলনায় একটু ভিন্ন প্রকৃতির। এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরাণের কাহিনী স্থাপত্য লক্ষণীয়। পঙ্খের কাজের জন্য মন্দিরটি সত্যি অতুলনীয়। মন্দিরের পূর্ব দিকে সুন্দর একটি তুলসী মঞ্চ, দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি সুবিশাল একটি নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চেই তখনকার দিনে পুজো অর্চনার পরে যখন নাটক হতো, সেই নাটকটাই হয়তোবা এখানে করা হতো। একসময় এখানে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। এই মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থে 12.5 মিটার এবং এর উচ্চতা রয়েছে 10.7 মিটার। এই মন্দিরের রাধেশ্যাম, নিতাই, গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি পূজিত হয়। এই ছিল রাধেশ্যাম মন্দিরের ইতিকথা। আমরা কথায় কথায় প্রায় 9 মিনিট 50 সেকেন্ড অর্থাৎ 10 মিনিট অতিক্রম করতে চলেছি প্রায়। আমরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি হাওয়া মহল। এখানে যেরকম দেখছেন বিষ্ণুপুরের রাজারা বানিয়েছিল হাওয়া মহল, আমরা পাই আর দেখতে রাজস্থান জয়পুর। যেহেতু বিষ্ণুপুরের রাজারা এসেছিল রাজস্থান থেকে, ওই জন্য বিষ্ণুপুরের রাজারাও বানিয়েছিল হাওয়া মহল। বিষ্ণুপুরের রাজারা অবসর টাইমটায় ওখানে গল্প গুজব করতো, তাস টাস খেলতো, রাজবাড়ি ছেড়ে দিয়ে এসে। বর্তমানে এটি
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো বন্ধুরা, এরই মাঝখানে, চারটে চূড়ার মাঝখানে এই জায়গাটাই ছিল মহল। এসে গেছি বন্ধুরা মৃন্ময়ী মাতার মন্দিরে। মৃন্ময়ী মন্দির মল্লরাজ জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মূর্তিটি গঙ্গা মাটির তৈরি। দুর্গা উৎসবের সময় 15 দিন ধরে পটে পুজো হয়। মল্লরাজাদের সময় থেকে এখনও অবধি এই মায়ের পুজো হয় তোপধ্বনি করে। মহাষ্টমীর সন্ধিক্ষণে সময় তোপধ্বনি দেখতে প্রচুর লোকের ও পর্যটকের সমাগম হয়। রামকৃষ্ণদেব মাকে দর্শন করতে এখানেই এসেছিলেন। মন্দিরের পিছনেই রয়েছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। কৃষ্ণ ও বলরামের মন্দির আনুমানিক অষ্টাদশ শতাব্দীতে এই মন্দির দুটি নির্মিত হয়। এই মন্দির দুটি উড়িষ্যার স্থাপত্যের ন্যায় তৈরি করা হয়েছে। এই মন্দিরে আজ আর কোনো দেবদেবীর আরাধনা হয় না। মহাপ্রভুর মন্দির, এই মন্দিরটি দেখতে জোড়বাংলার মতো অনেকটা। এখন এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে। দল কামান। দলমর্দন কথাটির অর্থ দল মাদল। দল শব্দের অর্থ শত্রু, মর্দন শব্দের অর্থ দমন। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাও এর নেতৃত্বে আক্রমণকারীর বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। সেই থেকে এই কামানটির নাম দলমর্দন। বিষ্ণুপুর মল্লরাজাদের অসংখ্য কামান ছিল। গুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকারের অন্যত্র সরিয়ে নিয়েছিলেন। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার টুরিস্ট আকর্ষণের জন্য কামানটিকে বেদির উপর স্থাপন করে যান। 63টি লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয়। এর দৈর্ঘ্য 3.8 মিটার, ব্যাস প্রায় 30 সেমি। এর ওজন প্রায় 300 মণ বা 112 কুইন্টাল। বিষ্ণুপুর মন্দিরের অসাধারণ টেরাকোটার অলঙ্করণ যারা করেছিলেন তারাই নানান স্থানে চলে গেছেন। এখন এই শিল্প পাঁচমুড়াতেই দেখা যায়। যে ঘোড়া বাঁকুড়ার গৌরববাহী বাংলার হস্তশিল্প প্রতীক, তা তৈরি হয় পাঁচমুড়াতে। এছাড়া হাতি, মনসা ঝাড়, শঙ্খ, ছাইদানি, চিরুনি, লবণদানি, নানান রকম গৃহসজ্জার উপকরণ তৈরি হয়। শঙ্খশিল্প, এই শিল্পের সঙ্গে বিষ্ণুপুরের শাঁখারি বাজারের বেশ কিছু পরিবার যুক্ত আছে। শঙ্খমালা, শঙ্খবালা, আংটি, চুড়ি, শাখা, কলমদানি, শাঁখ প্রভৃতি তৈরি হয়। শাঁখের উপর কারুকার্য করা নকশাগুলি সত্যি মনোমুগ্ধকর। এখন আমরা চলে এসেছি ছিন্নমস্তার মন্দিরে। মা দুর্গার দশমহাবিদ্যার এক মহাবিদ্যা ছিন্নমস্তা। মেদিনীপুর বড় রাজার নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই, বামাখ্যাপা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলা 1380 সালের 13ই শ্রাবণ, ইংরেজি 1973 সালের 21শে জুলাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অপূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল। এই মন্দিরে আজও পুজো অর্চনা একইভাবে চলছে। নমস্কার দাদা, আমরা এসেছিলাম অ্যাডভেঞ্চার লাইফ থেকে। এই মন্দির সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি, যদিও যত সামান্য। তো আপনি যদি বিস্তারিত একটু বলেন মন্দির সম্পর্কে বা এই বিষ্ণুপুরের রাজার মল্লরাজাদের সম্পর্কে যেটুকু জানবেন একটু যদি বলেন। আচ্ছা, আপনারা বিষ্ণুপুর ছিন্নমস্তা মায়ের মন্দিরে এসেছেন। এই ছিন্নমস্তা মন্দির 1973 সালে কৃষ্ণচরণ গুইন, উনি মেদিনীপুর নিবাসী ছিলেন। উনি মৌনী বাবার শিষ্য ছিলেন। এখানে মৌনী বাবার আশ্রম রয়েছেন, উনি ওনার শিষ্য ছিলেন। উনি 1973 সালে বামাখ্যাপা ভৈরবী মাতা রাধারানী দেবের স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশ পাওয়ার পর উনি 1973 সালে 93 বছর বয়সে এই জায়গা কিনে মাকে এখানে প্রতিষ্ঠা করেন। এই যে ছিন্নমস্তা মূর্তি, এই মূর্তি মা উনি রাজস্থান থেকে নিয়ে এসেছিলেন। 1973 সালে এই মূর্তি প্রতিষ্ঠিত হলেও মায়ের মূর্তির বয়স অ্যাপ্রক্স 350 বছরের পুরনো। মন্দির স্বপ্নাদেশেই হয়েছে বামাখ্যাপা ভৈরবী মাতার। ছিন্নমস্তা হচ্ছে দশ মহাবিদ্যার ষষ্ঠ বিদ্যা হচ্ছে ছিন্নমস্তা।
কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। তো ছিন্নমস্তায় যে দশ মহাবিদ্যার যে 10টা রূপ, ছিন্নমস্তার অনেকগুলো মত আছে। আমাদের যত হিন্দু দেবদেবী আছে তার মধ্যে সব থেকে বেশি ফিলোসফি ছিন্নমস্তাকে নিয়ে, এখনও মাকে নিয়ে রিসার্চ চলছে। তো আমি একটা মত বলছি যে যখন দক্ষযজ্ঞ হয়েছিল, দক্ষরাজ যখন দক্ষযজ্ঞ করেছিলেন শিবিন যজ্ঞ, সে যজ্ঞে উনি মা চাইছেন যেতে, আর মহাদেব বলছেন যে তুমি বিনা নিমন্ত্রণের কারণে কেন যাবে। তখন মায়ের সাথে মহাদেবের মনোমালিন্য হয়েছিল। মা চাইছেন যাব, মহাদেব বলছেন যে না, বিনা নিমন্ত্রণের কারণে তোমার যাওয়া যাবে না। তখন উনি মা দশ মহাবিদ্যার 10টা রূপ মহাদেবকে দেখিয়েছিলেন যে আমি কতটা শক্তি, আমার দেখো তুমি। হ্যাঁ, দশ মহাবিদ্যার যে 10টা রূপ উনি দেখিয়েছিলেন। অর্থাৎ উনি কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এর 10 মহাবিদ্যার 10টা রূপ দেখানোর কারণই একটাই ছিল যে উনি মহাদেবকে 10 দিকে ঘিরে দিয়েছিলেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ। মহাদেব যেদিকেই দেখছেন সব মায়ের রূপ। তো 10 মহাবিদ্যার মধ্যে সব থেকে ভয়ঙ্কর রূপ ছিল এই ছিন্নমস্তা। নারী শক্তি যে সর্বশ্রেষ্ঠ শক্তি, এই রূপ দিয়ে মা দেখিয়েছিলেন। নিজের মস্তক নিজে ছেদন করেন। যখন উনি মস্তক ছেদন করেন তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর শক্তিহীন হয়ে যান। মহাদেব ভাবেন যে মাকে শান্ত না করতে পারলে সৃষ্টি হবে না, ধ্বংস হয়ে যাবে। তখন উনি মাকে শান্ত করার জন্য পুরুষ আর প্রকৃতি অর্থাৎ রতি আর কামকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু মা এতটাই রেগেছিলেন যে সেই শক্তিকে উনি দমন করেছিলেন। ছিন্নমস্তার পায়ের নিচে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, দেখবেন যে পুরুষ আর প্রকৃতি মায়ের পায়ের নিচে আছে, অর্থাৎ রতি আর কামদেব মায়ের পায়ের নিচে রয়েছেন। অর্থাৎ ছিন্নমস্তা এই যে পুরুষ আর প্রকৃতির উপর মা দাঁড়িয়েছেন, তার আরেকটা কারণ কি, ব্রহ্মাণ্ডের মানুষের পুরুষ আর প্রকৃতিকে যাতে অপব্যবহার না করে। মহাদেবকে বলছেন যে পুরুষ আর প্রকৃতির মিলনে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, শক্তিকে ত্যাগ করে থাকার ক্ষমতা কারোরই নেই। মা মহাদেবকে বলছেন এই শক্তি তোমারও মধ্যে নিবদ্ধ, তোমারও এতটা শক্তি নেই যে সে শক্তিকে তুমি দমন করতে পারো, আমি কতটা শক্তির অধিপতি দেখো। যখন মহাদেব দেখলেন যে মা এতেও শান্ত হচ্ছে না, তখন উনি মাকে দক্ষযজ্ঞে যাওয়ার অনুমতি দিয়েছিলেন যে তুমি দক্ষযজ্ঞে যেতে পারো। আর এই রূপ থেকেই গোটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ মা পুরুষ আর প্রকৃতির উপর দাঁড়িয়ে আছেন, সৃষ্টির উপর মা দাঁড়িয়ে আছেন। আবার সৃষ্টি ক্রিয়েট হওয়ার জন্য 3টে গুণ খুব প্রয়োজন ছিল, সত্য, রজ, তম। এই যে রক্তের ধারাগুলো মায়ের আছে, মা এক রক্তের ধারা মা নিজে পান করছেন, জয়া বিজয়া রক্ত পান করছে। 3টে রক্তের ধারার নাম হচ্ছে সত্য, রজ, তম। এই 3 ধারা প্রভাবে ব্রহ্মাণ্ডের মানুষের চরিত্রগুলোর সৃষ্টি হয়েছিল। ছিন্নমস্তার আদি নাম হচ্ছে প্রচণ্ড চণ্ডিকা। মা ছিন্নমস্তা হচ্ছে রাহুর অধিষ্ঠাত্রী দেবী। এখানে যত ভক্তবৃন্দ আসেন দেখবেন প্রচুর মানুষ এখানে আসে। মন্দির বেশি দিনের নয়, কিন্তু ভক্ত সমাগম প্রচণ্ড পরিমাণে দিনে দিনই বাড়ছে। তার একটাই কারণ কি, রাহুর অশুভ দোষের জন্যই ছিন্নমস্তার কাছে আসতে হয়, প্রতিকারের জন্য মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আসতে হয়। ছিন্নমস্তা নিয়ে অনেকের অনেক কিছু জানার থাকে। তার মধ্যে আমি যারা মায়ের পুজো দিতে আসেন অনেকে জানেন না সেই জিনিসগুলো, কয়েকটা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, মানুষের ক্ষেত্রে সুবিধা হবে। মা ছিন্নমস্তার প্রিয় পুষ্প হচ্ছে কি, মানে নীল অপরাজিতা, রক্তজবা। এই ছিন্নমস্তা এই 2টো ফুলে পুজো হয়। মা এই 2টো ফুলকে খুবই পছন্দ করেন। আর মিষ্টি হচ্ছে কালো মিষ্টি উনি পছন্দ করেন। এই দিয়ে পুজো দিলে মা খুব প্রসন্ন হন। 1973 সালে মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরেও মায়ের মন্দিরে 13ই শ্রাবণ বাৎসরিক উৎসব পালিত হয়। 13ই শ্রাবণে মা প্রতিষ্ঠিত হয়েছেন। প্রতি বছর এই পালন হয় মায়ের। প্রচুর ভক্ত মায়ের কাছে আসেন। নরনারায়ণ সেবার ব্যবস্থাও করা আছে। প্রতি বছর এই শ্রাবণে নরনারায়ণ সেবার ব্যবস্থা, প্রচুর মানুষ মায়ের প্রসাদ বিতরণ করা হয় প্রতিটা মানুষের জন্য। প্রতি কালী পুজোতে হয়, প্রতি অমাবস্যাতে মায়ের পুজো অর্চনা হওয়ার পর রাত্রিবেলায় 300-350 মানুষের নরনারায়ণ সেবার ব্যবস্থা থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভেঞ্চার লাইভের পক্ষ থেকে। হ্যাঁ, নমস্কার, আপনারা ভালো থাকবেন। ঘুমগড়। এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীরসিংহ 7শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেওয়া হতো। আবার কেউ কেউ মনে করেন এটি মল্লরাজাদের শয্যাগার ছিল। ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক, কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায়। তবে
এই মতটি প্রাধান্য বেশি। এই মন্দিরটির দৈর্ঘ্য ও প্রস্থে 11.4 মিটার ও উচ্চতা 10.7 মিটার। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। পোড়ামাটির অলঙ্করণে প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। দক্ষিণমুখী এই দেবালয়ের দক্ষিণ দিকের দেওয়ালে নিবদ্ধ 4 লাইনের প্রাচীন উপসর্গ লিপিবদ্ধ রয়েছে। এই মন্দিরের বাইরে ও ভিতরের দেওয়ালে রাসলীলা, ফুলকারি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়। লালবাই মহল বা নূতন মহল নামেও পরিচিত। উড়িষ্যার পাঠান সর্দার রহিম খাঁর বেগম লালবাইকে মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহের সেনাপতি লুণ্ঠিত ধনরত্নের সঙ্গে তাকে নিয়ে চলে আসেন। তার রূপ ও গুণে মুগ্ধ হয়ে রাজা তার প্রতি বিশেষ অনুরক্ত হয়ে যান। তখন রাজ অন্তঃপুরের বাইরে তার বসবাসের জন্য তৈরি হয় যে বাড়ি, তারই নাম দেওয়া হয়েছিল নূতন মহল বা লালবাই মহল। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি লালবাগ। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। হ্যাঁ, এই ডালটা ধরেছি, উঠেছি। এতটাই জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে যে দেখানো সম্ভব হচ্ছে না, তবুও আমরা যতটা ক্যামেরায় পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিষ্ণুপুরের 7টি বাঁধের মধ্যে এই বাঁধটি ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। জলকষ্ট দূর করবার জন্য ও প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করবার জন্য মল্লরাজারা সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এটি সহ অন্যান্য বাঁধগুলি খনন করেন। দ্বিতীয় রঘুনাথ সিংহের আমলে লালবাইকে নিয়ে আসা হয়েছিল নর্তকী হিসাবে। রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং এই বাঁধে তারা এসে নৌকা বিহার করতেন। কথিত আছে, ষড়যন্ত্র করে রানী ও তার প্রজারা এই বাঁধে লালবাই ও তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিল। সেই থেকে এর নাম লালবাগ। আমি এখন জোড়বাংলা মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এই মন্দিরটির দৈর্ঘ্য 11.8 মিটার, প্রস্থ 11.7 মিটার এবং এর উচ্চতা 10.7 মিটার। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি 4 চালা শিখর বিদ্যমান। তাই এই মন্দিরটির নাম জোড়বাংলা নামেই খ্যাত হয়েছে। কৃষ্ণ রায় মন্দির নামেও পরিচিত হলেও বাংলার স্থাপত্য অনুসারে জোড়বাংলা মন্দিরই বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ, মহাভারত কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রা দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন। বাংলার পোড়ামাটির অলঙ্করণে শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে এই জোড়বাংলা মন্দির বহু খ্যাত।
জোড় মন্দির। একরত্ন মন্দিরগুলির মধ্যে সবচেয়ে এটি অন্যতম। দুটি বৃহৎ মন্দিরের ও এক ক্ষুদ্র মন্দির নিয়ে অঞ্চলটি জোড় মন্দির শ্রেণীতে পরিণত। মাকড়া পাথরের এই মন্দিরগুলি মল্লরাজ গোপাল সিংহ 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে পুরাণের কাহিনী দেখা যায়। এই গোটা এলাকাটি জুড়ে অনেকগুলি জোড় মন্দির স্থাপিত রয়েছে। শুনো তো, এই বাঁকুড়ায় যে লাল মাটি বলে না, এই কিন্তু সেই লাল মাটি। ভাঙা আছে দেখো। কথায় বেশ কয়েকটি মন্দির দেখতে দেখতে আমরা এখন এসে পৌঁছে গেছি রাধা মাধব মন্দিরের সামনে। মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের এই মন্দিরের গায়ে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী ও সমসাময়িক জীবনযাত্রার বর্ণিত আছে। রাধা গোবিন্দ মন্দির। মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে ঝামা পাথরের একরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। নিচতলাতে চৌচালার মতো দেখতে পাচ্ছি, আর উপরে গম্বুজাকৃতি টেরাকোটায় কাজ করা পোড়ামাটির রঙে এটি রাধা গোবিন্দ মন্দির। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি বিষ্ণুপুরে সেই বিখ্যাত রাসমঞ্চের কাছে। আমরা ওনার মুখ থেকে এখানকার কিছু হয়তো তথ্য নিতে পারবো। রাজকুমার গোস্বামী, আমি একজন বিষ্ণুপুর ট্যুরিস্ট গাইড। থ্যাংক ইউ। দাদারা এখন উপস্থিত হয়ে গেছে আমাদের একটি বিখ্যাত আর্কিটেকচার রাসমঞ্চ। এই যে মঞ্চ বিষ্ণুপুরে মল্লরাজা বীরহাম্বি যে মঞ্চকে বানিয়েছিল, অ্যাকচুয়ালি 1600 খ্রিস্টাব্দে রাজা বীরহাম্বি যে মঞ্চকে বানিয়েছিল। এরকম স্থাপত্য আমরা সারা ভারতবর্ষে করলে পাই না। এখানে বিষ্ণুপুরের রাজারা একসময় এখানে উৎসব করে গেছিলো, যে উৎসবের নাম হচ্ছে রাস উৎসব। আর ইউনিক আর্কিটেকচার, 3টে স্থাপত্য নিয়ে মঞ্চ তৈরি হয়েছে। উপরটা হচ্ছে মিশরীয় পিরামিডের আকৃতি, মিডিলটা হচ্ছে বাংলার চালাকৃতি, দোচালা চারচালা, আর নিচের দিকে যে আর্টগুলো দেখছি আর্টগুলো হচ্ছে মোগল। বিষ্ণুপুরে এরকম অসংখ্য রাধাকৃষ্ণের মন্দির আছে। সমস্ত মন্দির থেকে রাধাকৃষ্ণের মূর্তিগুলোকে নিয়েছে বিষ্ণুপুরের রাজারা এখানে শুরু করেছিল রাস উৎসব। ওই জন্য এই স্থাপত্যর নাম দিয়েছে রাসমঞ্চ। এই স্থাপত্যর বয়স হয়ে গেছে দেখুন 420 বছর। 420 বছর হয়ে গেছে। 20 বছর, 420 বছর আগে বানিয়েছিল রাজা বীরহাম্বের। কোনোভাবে কিন্তু এখানে রড বা সিমেন্টের ব্যবহার করা হয়নি। ওই জন্য 420 বছর ধরে স্থাপত্য দাঁড়িয়ে আছে। আর এরপরে শ্যামরায় মন্দির, জোরবাংলা মন্দির, অসংখ্য টেরাকোটার কাজ আছে। যে টেরাকোটার কাজের জন্য বিষ্ণুপুর ওয়ার্ল্ড ফেমাস। এই টেরাকোটার কাজ দেখলে যে পর্যটকরা বিষ্ণুপুরে ছুটে আসে মুগ্ধ হয়ে যায়। অতুলনীয় টেরাকোটার কাজ আছে শ্যামরায় এবং জোরবাংলা মন্দিরে। তারপর তো আমাদের বিষ্ণুপুরে অনেকেই ভাবে যে বিষ্ণুপুরে এসে রাজবাড়ি দেখতে পাবো, কিন্তু রাজবাড়ি এখানে দেখার কিছু নেই, পুরোটাই রুইন, ধ্বংসাবশেষ। মৃন্ময়ী মন্দির আছে 1022 বছরের পুরাতন দুর্গামূর্তি। এখনও কিন্তু মল্লরাজাদের দুর্গোৎসবের সময় এখানে কামান ফায়ারিং করে পুজো শুরু হয়। সেই মায়ের মূর্তি হচ্ছে 1022 বছরের পুরাতন দুর্গামূর্তি। তারপর রাধেশ্যাম মন্দির, যে মন্দিরে এখনও রাধাকৃষ্ণের মূর্তি আছে। তারপরে হচ্ছে লালজি মন্দির, তারপরে হচ্ছে আপনার মদনমোহন মন্দির, তারপর হচ্ছে আমাদের দলমাদল কামান, একটা বিখ্যাত লালবাঁধ। এই নিয়ে আমাদের বিষ্ণুপুর গড়ে উঠেছে। এখানে কিন্তু পর্যটকের ঢল নামে ডিসেম্বর জানুয়ারিতে। আচ্ছা, আরেকটি কথা জানতে চাইছি, সেটা হচ্ছে কি আমাদের এই বিষ্ণুপুরে যে রাজা ছিল মল্ল রাজা, তো এদের বংশ পরম্পরায় যারা এখনো পর্যন্ত আছে, তারা কি এখনো কেউ এখানে আছে? হ্যাঁ, বিষ্ণুপুরের রাজাদের বংশধররা এখনও আছে। যে মৃন্ময়ী মন্দির আছে, মৃন্ময়ী মন্দিরের পেছনে ওনারা বসবাস করে নতুন বাড়ি বিল্ডিং বানিয়ে। আর রাজবাড়ির পুরো 4 সাইডটায় পরীক্ষা দিয়ে ঘেরা ছিল, খাল কেটে জল দিয়ে ঘেরা থাকতো, যাতে করে বহিরাগত যারা সত্য তারা কিন্তু সহজেই রাজপ্রাসাদের মধ্যে ঢুকতে পারতো না। আপনারা কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই গাইড, এই ভদ্রলোকের সাহায্য নেবেন। তার কারণ হচ্ছে আমি একজন বিষ্ণুপুরের ট্যুরিস্ট গাইড। আমার মোবাইল নম্বর হলো 9732223939। আমার নাম হচ্ছে রাজকুমার গোস্বামী।
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, অ্যাডভেঞ্চার লাইফ সঙ্গে রাখুন।